জনাব ডোনাল্ড লু বাংলাদেশে আবার পদধূলি দিলেন। এর আগে তিনি যখন ঢাকায় আসতেন তখন আমরা আশান্বিত হইতাম যে তিনি আমেরিকার সেই সময়কার ঘোষিত লক্ষ্য একটা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনকে সাফল্যের দিকে আগায় নিয়ে যাবেন। আমাদের এই আশার একটা যৌক্তিক ভিত্তি ছিল। তা হলো গত 7ই জানুয়ারির নির্বাচন প্রহসন সংগঠিত হওয়ার আগে, বিশেষ করে গত বছর 28 অক্টোবর ঢাকায় বিএনপির জনসমুদ্রে ভারতের ডিজাইনে আওয়ামী লীগের গাজা স্টাইলের পরিকল্পিত আক্রমণের আগ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমাগতভাবে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের সপক্ষে সকল বিদেশি শক্তির তুলনায় সবচেয়ে বেশি উচ্চকণ্ঠ ছিল। এমনকি র্যাবের উপরে স্যাংশন জারি করে অবৈধ হাসিনা সরকারের দমন পীড়নের প্রধান যে অস্ত্র, সেটা কিছুটা হইলেও ভোতা করে দিছিল। বাংলাদেশের বিষয়ে আমরা গত 50 বছরেও আমেরিকার এত ইনভলভমেন্ট দেখি নাই, এমনকি 1/11-এর সময়ও না। স্বভাবতই আমরা ভাবছিলাম যে আমেরিকার সত্যি সত্যি নিজেদের দৃষ্টিতে বাংলাদেশকে দেখা শুরু করছে, ভারতের দৃষ্টিতে না। বাংলাদেশে একটা অগণতান্ত্রিক এবং অবৈধ শক্তিকে ক্ষমতায় রাখার পক্ষে তখন অবস্থান নিয়েছিল ভারত, চীন, রাশিয়া, এই 3 দেশ। আমরা আমেরিকার সেই সময়কার অবস্থান সঙ্গত কারণেই ইতিবাচকভাবে দেখছি এবং এই 3টা দেশের সমালোচনা, মানে ভারত, চীন এবং রাশিয়া, এদের সমালোচনা করা থেকে কিন্তু আমি বিরত থাকিনি। কিন্তু হাই লুই সাহেব, আপনারা কি জানতেন যে বাংলাদেশের মানুষ কেমন আশা করেছিল আপনাদের উপরে, আর আপনারা কি করলেন? আমি 2টা লেখা দেখাবো, 2টাই ইংরেজিতে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা বলছেন 2জন, খুব ভালো পত্রিকায় ছাপা হয়েছে। 2জনের লেখার মর্মার্থ কিন্তু একই ছিল। একজন বাংলাদেশি সাংবাদিক ফরেন পলিসিতে লিখছিল, যার বাংলা করলে দাঁড়ায় বাংলাদেশের গণতন্ত্রকে প্রাণের চুম্বন দিতে পারে ওয়াশিংটন। ডিপ্লোম্যাটে লিখলো আর এক ভদ্রলোক, বাংলাদেশিরা তাদের গণতন্ত্র উদ্ধারের জন্য আমেরিকার দিকে তাকিয়ে আছে। তো লু সাহেব, আপনি তো ভালো করেই জানেন আমেরিকার প্রতি ইতিবাচক মনোভাব আমাদের দেশের কোটি কোটি জনতার সঙ্গে আমি নিজেও শেয়ার করছি। এইটা শেয়ার করার উদ্দেশ্য এইটা না যে আমি বা আমরা আপনাদের কাছে কোনো অনুগ্রহ লাভের জন্য হাত পাচ্ছি। কারো কাছে হাত পাতার অভ্যাস আমাদের নাই। বাংলাদেশিরা কারো কাছে হাত পাতি না। আমরা যা করি তা বিবেকের ধারণা এবং প্রিয় মাটি এবং মানুষের প্রতি গভীর এবং তীব্র ভালোবাসা থেকে করি। এই কথাটা আগে ভাগেই জানায় রাখা ভালো, এই কারণে যে আমার কিছু কথা আপনার অপছন্দ হইলে এটা যেন মনে না করেন যে অন্য কোনো শক্তির অনুগ্রহ লাভের জন্য আমি এটা করতেছি। আমরা সেই সময় মনে করছিলাম যে জনগণের ক্ষমতা যদি জনগণের হাতে ফিরে আসে, তাহলে ভারত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার যে ক্ষতি করছে তা আমরা উল্টায় দিতে পারবো। আর ভারতের হাতে বাংলাদেশকে তুলে দিছিলেন আপনারাই 1/11 ঘটায়। আমরা ভাবছিলাম আপনারা সে পাপের কাফারা দিতে আসছেন। তাই বাংলাদেশে গণতন্ত্রের পুনরুজ্জীবনের প্রতি আপনাদের সমর্থন আমাদেরকে তখন নিশ্চিতভাবে উৎসাহ যোগাইছিল। কিন্তু আপনারা, আপনার দেশ আমেরিকা কথা রাখে নাই। এইটা কেবল আমারই কথা না, ঢাকায় নিযুক্ত আমেরিকার সাবেক উপরাষ্ট্রদূত মিস্টার জন ড্যানিলোভিচ কঠোর ভাষায় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বাইডেন প্রশাসনের পশ্চাৎপসরণের সমালোচনা করেছিলেন। শুধু তাই না, ভারতের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা আমেরিকাকে উপহাস করে বলছেন যে বাংলাদেশ থেকে তারা ওয়াশিংটনকে গুতা দিয়ে বের করে দিছে। রাষ্ট্রদূত পিতার কাছ থেকে পালায় যাচ্ছেন। যে ভারতকে ডোনাল্ড লু ইন্দো প্যাসিফিক অঞ্চলের নেতা বলে বর্ণনা করছেন, সেই ভারতই কিনা 56 ইঞ্চি সিনা ফুলায় বলে আমেরিকা আবার কেডা। সুতরাং মিস্টার লু এবার আসছেন এমন একটা সময় যখন বাংলাদেশের মানুষের কাছে আমেরিকার ভাবমূর্তি বা ইমেজ শূন্য। তো আপনি নিজেই বলেন, এইরকম একটা অবস্থায় যেই দেশের মানুষ আপনার সামর্থ্যকে ফুটা পয়সাও দাম দেয় না, সেই দেশের মানুষ আপনার উপরে ভরসা করবে কিভাবে? আর ইন্ডিয়ার রিয়াকশন দেখে বাংলাদেশিদের মনে যদি ধারণা হয় আমেরিকা এমন একটা শক্তি যাকে এমনকি ভারতও দাবড়ায় দিতে পারে, তাইলে কি বাংলাদেশের মানুষ কোনো বিরাট ভুল করবে? আজ এই মুহূর্তে এমন একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার নিকটতম মিত্ররাও আমেরিকার কথা শোনে না। আমেরিকা তার রাষ্ট্রপতিকে নিয়ে তাদের নেতারা ঠাট্টা বিদ্রুপ করে। 7ই জানুয়ারি নির্বাচন নামের প্রহসনের পরে এখন প্রশ্নাতীতভাবে পরিষ্কার যে ভারত নিজের হীনস্বার্থ আগায় নেওয়ার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে টুটি চাইপা মারছে। বাংলাদেশের জনগণ যাতে দেশের প্রকৃত ক্ষমতা আবার নিজের হাতে নিতে না পারে তার সকল বন্দোবস্ত করছে ভারত। আর ভারতের উদ্দেশ্যই হচ্ছে এই প্রক্রিয়ায় একটা কৃতদাসমূলক সরকার ঢাকার ক্ষমতায় বসায়
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার চূড়ান্ত সর্বনাশ করা। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা ফিরে পাওয়াটাই হচ্ছে আমাদের এখনকার একমাত্র লক্ষ্য। আমাদের এইবারের সংগ্রাম তাই ভারতকে বাংলাদেশ থেকে তাড়ায় দেওয়ার সংগ্রাম। ভারতকে যদি আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি, তার আধিপত্যবাদের কালো হাত যদি আমরা ভেঙে টুকরা টুকরা করে দিতে পারি, তাহলেই কেবল আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা ফিরে পেতে সক্ষম হব। এই সংগ্রামের বিজয় লাভের পর আমরা জনগণের সকল অধিকারও ফিরে পাব। আমরা জানি যত সময় লাগুক না কেন, এই সংগ্রামে আমাদের জনগণ নিজস্ব শক্তিতেই বিজয়ী হবেই হবে। এই উদ্দেশ্য সাধনে আমাদেরকে আমাদের স্বার্থকে পূর্ণ স্বীকৃতি দিয়ে যে সমস্ত বিদেশি শক্তি বা শক্তিগুলো সাহায্য করবে তাদের সাথেই আমরা ডিল করব, নেগোশিয়েট করব। তো আমাদের এই পথ কে আমেরিকা পছন্দ করবে? মিস্টার লু সাহেব, আমাদের এই অ্যাপ্রোচে তো আপনাদের অখুশি হওয়ার কথা না। এটা তো আপনারই নিজস্ব ফর্মুলা। মালদ্বীপ থেকে যখন প্রেসিডেন্ট মুইজু ইন্ডিয়া খেদায় দিল, তখন চীনের সাথে সামরিক চুক্তি সহ বেশ কয়েকটা চুক্তি সম্পাদন করলো, তখন আপনি কি বলছিলেন যে মালদ্বীপের উচিত ভারতকে ইনভলভ করা, যাতে করে দেশটি সকল পক্ষ থেকে সবচেয়ে ভালো ডিল পায়, তাই না? আপনারা যখন আমাদেরকে এভাবে পথে বসায় ইন্ডিয়াদের ভাষায় ভাইগা গেলেন, তখন জাতি হিসেবে নিজেদের রক্ষার জন্য তো সর্বোত্তম ভালো ডিল খোঁজ করাটাই আপনার ফর্মুলা অনুযায়ী আমাদের কর্তব্য। আমরা এবার তাই করব। আমরা ধারণা করি এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকানো আমেরিকার ইন্দো প্যাসিফিক নীতির অন্যতম অঘোষিত লক্ষ্য। কিন্তু মিস্টার লু, ভুলে যাবেন না যে এই লক্ষ্য অর্জনে আপনাদের একটা বড় আদর্শগত, মূল্যবোধগত একটা দিক ছিল গণতন্ত্র, মানবাধিকার। বাংলাদেশে সেটা মাঠে মারা গেছে। ভারতের পরিচালনা এবং প্রযোজনায় বাংলাদেশে গণতন্ত্রের অপমৃত্যু ঘটছে। গত নির্বাচনে যদি আমরা গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে পারতাম, তাহলে এদেশে আমরা মানবাধিকার, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠার একটা বড় সুযোগ পাইতাম। আপনারা যে কারণেই হোক গণতন্ত্র প্রতিষ্ঠার সপক্ষে শেষ পর্যন্ত দাঁড়াইতে পারেন নাই। আমাদেরকে গাছে উঠে মই টেনে নিয়ে গেছেন। কাওয়া ঠিকই কইছিল, তলে তলে সব ঠিক হয়ে গেছে। আপনারা তলে তলেই সব ঠিক করেন। এখন এই 15 বছর ধরে চলে আসা স্বৈর শাসন যা ফ্যাসিবাদে রূপান্তরিত হয়েছে এবং আমাদের গণতন্ত্রহীনতা আমাদের দেশের অস্তিত্ব নিয়ে টান দিছে। দেশের অস্তিত্ব রক্ষায় এখন আমাদের জীবন মরণের সংগ্রাম। এই সংগ্রামে আমরা চীনও বুঝি না, আমেরিকাও বুঝি না। আমরা বুঝি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা পুনরুদ্ধার করা আর গণতন্ত্র পুনরুদ্ধার করা। আবারও বলতেছি, এই কাজটা আমরা নিজেরাই করব এবং করেই ছাড়বো। আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে যারাই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষার সপক্ষে দাঁড়াবে এবং আমাদেরকে বিশ্বাসযোগ্যভাবে সাহায্য করবে, আমরা তাদেরকেই বন্ধু হিসাবে গ্রহণ করব। এমনকি আমেরিকা যদি তওবা করে এই লড়াইয়ের পাশে আসতে পারে, আমরা না করব না। কিন্তু আপনারে বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করবে না। আপনি যদি কলজা কেটে রান্দাও দেন বাংলাদেশের মানুষরে, কবে যে লবণ কম হয়েছে, এটাই আপনাকে নিট লাভ হয়েছে ইন্ডিয়ার লেসপেন্সারি কইরা। আগে জানতাম ইন্ডিয়া আমেরিকার লেসপেন্সার, এখন দেখি আমেরিকা ইন্ডিয়ার লেসপেন্সার। কেমনে? লু সাহেব, আপনার সরকার ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নেতা হিসেবে মেনে নিচ্ছে, এটাই তো লেসপেন্সারি। এটা একান্তই আপনার সিদ্ধান্ত কার লেসপেন্সারি আপনি করবেন, আপনি কারে নেতা মানবেন, এটা আপনার ব্যাপার। তবে আমি স্পষ্ট করে বলতে চাই, ভারতকে এই অঞ্চলের নেতা হিসেবে কোনোভাবে কোনো অবস্থাতে আমরা মানি না, মানব না। শুধু আমরা কেন, এই অঞ্চলে কোনো দেশ ভারতকে গোনায় ধরে না। কয়েকদিন আগে আসিয়ানের একটা সমীক্ষায় উঠে আসছে যে এই অঞ্চলের 0.6% লোক ভারতকে একটা প্রভাবশালী দেশ হিসেবে মনে করে। সুতরাং এইরকম একটা দেশকে নেতা হিসেবে চাপায় দেওয়াটা কি এই অঞ্চলের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে? আর ভারতের নেতৃত্ব যদি আপনাদের নীতির একটা প্রধান ভিত্তি হয়, তাহলে সে ভিত্তি কি টেকসই হবে? আপনাকে আরো একটা কথা জানানো প্রয়োজন বোধ করতেছি। আসিয়ানের ওই সমীক্ষায় দেখা গেছে যে আসিয়ান অঞ্চলের 15% কম লোক মনে করে যে এই অঞ্চলে আমেরিকার প্রভাব আছে। পক্ষান্তরে প্রায় 60% লোক মনে করে চীন ওই অঞ্চলে প্রভাবশালী। আপনাকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার ইমেজ বাড়ানোর পরামর্শ দেওয়াটা আমার কাজ না। তবে এইটুকু বলা প্রয়োজন যে চীনের তুলনায় আমেরিকার যে পারসেপশন ডেফিসিট, সেটা কিন্তু এই অঞ্চলের ভবিষ্যৎ নেতৃত্ব কে দেবে তারই একটা পূর্বাভাস। সেই কারণে চীনের সঙ্গে অন্যদের দ্বন্দ্বে আমার প্রিয় মাতৃভূমি কারো পক্ষ নিয়ে জড়ায় যাক, সেটা আমরা কোনো মতে চাই না। আর সেই দ্বন্দ্বে ভারতের নেতৃত্বে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আর
আমেরিকা যে ইন্ডিয়াকে এই অঞ্চলের নেতা হিসেবে মেনে নিছে সেটা লক্ষণ তো লুয়ের সফর। আপনি দিল্লি হয়ে আসছেন, তাদের সাথে নিশ্চয়ই বাংলাদেশ নিয়ে আলাপ করে আসছেন। এবার আমরা দেখলাম যে আপনি ঢাকা এসে যা বললেন সেটা দিল্লির ইচ্ছার প্রতিফলন বলে মনে হলো। আপনি বললেন নির্বাচনের আগে আমেরিকা ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলছিল। আবার এটাও বললেন যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা কঠোর পরিশ্রম করছি এবং সেটা নিয়ে দুই দেশের মধ্যে অস্বস্তি ছিল। কি পরিশ্রম করছেন? কিছুই করেন নাই। হ্যাঁ, তো এটা বিবৃতি দিচ্ছেন, এটি ওটি গেছেন আর কথা বলছেন, এর বাইরে তো কিছু করেন নাই। রাস্তায় আমার ভাইয়েরা রক্ত দিছে, জেলে গেছে, বাড়ি ছাড়া হয়ে ঘুরে বেড়াইছে, দেশ ছাড়ছে। এখন আপনারা সামনে আগাইতে চান, আপনারা এখন একটা নতুন অধ্যায় প্রত্যাশা করতেছেন, দুই দেশের সম্পর্ক শক্তিশালী করতে চান। তাহলে কি আমাদের বলা ভুল হবে যদি এটা বলি যে দিল্লি আপনাদেরকে 7ই জানুয়ারির এই প্রতারণামূলক নির্বাচনের ফল, যে অবৈধ ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার তারে মাইনে নিতে বলছে এবং আপনারা তাই মাইনে নিলেন। এই অবৈধ সরকারকে মাইনে নেওয়া মানে হচ্ছে বাংলাদেশের উপর ভারতের আগ্রাসী আধিপত্যবাদকে মাইনে নেওয়া। তাইলে কি মিস্টার লু আমেরিকা প্রকারান্তরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের কাছে আরেকবার তুলে দিল? আপনার দুই দেশের সম্পর্ক উন্নতি চান, ভালো কথা, কিন্তু কোন কোন ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধি করতে চান? তার মধ্যে গণতন্ত্রের চিহ্নটা নাই। মানবাধিকারের কথা বলছেন, কিন্তু গণতন্ত্র কোথায়? গণতন্ত্র ছাড়া মানবাধিকার হয়? বাংলাদেশের জনগণকে ত্যাগ কইরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতাকে ভারতের চরম হুমকির মুখে ফেলে দিয়া আপনারা বড় জোর যেটা করতে পারবেন সেটা হচ্ছে একটা গণবিরোধী বাংলাদেশ বিরোধী এজেন্ডাকে এই দেশে আগায় নিয়ে যেতে পারবেন, এর বেশি কিছু না। জনগণকে মাইনাস কইরা যুক্তরাষ্ট্র বাংলাদেশের ফ্যাসিস্ট অবৈধ হাসিনা সরকারের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়টি একটা কালো অধ্যায় পরিণত হতে যাচ্ছে, সেই আশঙ্কা করা আমাদের জন্য খুব একটা অন্যায় হবে না। তবে আমাদের যেটা বুঝার সেটা আমরা বুঝে গেছি। কি সেটা? মিস্টার লু, বাংলাদেশে ভারতের হাতে আপনাদের গণতন্ত্র প্রসারের এজেন্ডার অপমৃত্যু এবং শেষ বিচারে আপনাদের বাংলাদেশ নীতিকে ভারতের নীতির অধীনস্থ করা, এটা কিন্তু শুধু বাংলাদেশের জনগণই না, বরঞ্চ এই অঞ্চলের অন্যান্য দেশ, তাদের জনগণ তারাও দেখছে। ভারতের দাবরানি খেয়া ঢাকার নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পালায় যাচ্ছে, এই দৃশ্যকল্পটা আপনাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আগায় নেওয়ার ক্ষেত্রে সাহায্য তো করবেই না, বরং উল্টা ফল দিবে। আপনি ঢাকায় এসে আরো বললেন অস্বস্তিকর ইস্যুগুলো নিয়ে আপনারা বাংলাদেশের অবৈধ সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবেন। এর সোজা সাপটা অর্থ আছে, ডিপ্লোম্যাটিক ভাষায় কইছেন তো আমি কয়ে দিই সবাইকে। এটা হলো হাসিনা গংকে চাপে রাখবেন। কেন চাপে রাখবেন? একটা পসিবল কারণ হইতে পারে যে সে যাতে চীনের সাথে অতিরিক্ত মাখামাখি না করে। চীনের সাথে যে $5 বিলিয়ন ঋণ নেবে বলে ঘোষণা দিছে, সেটাকে কাউন্টার করার জন্য আপনারা হয়তো বিশ্বব্যাংক, IMF, ADB, জাইকা, ইউরোপিয়ান ইউনিয়ন ইত্যাদির কাছ থেকে চাঁদা টাদা তুলিয়া এই হাসিনা রিজার্ভকে কিছুকালের জন্য হইলেও ঠেকা দিবেন। কিন্তু এতে অর্থনীতির রক্তক্ষরণ বন্ধ হবে না, বরঞ্চ বিভিন্ন কঠিন শর্তের চালে বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠে যাবে। জনগণকে বাদ দিয়া, তাদের কষ্ট দিয়া, তাদের বিপক্ষে ঠেলে দিয়া কেউ কখনো জিততে পারেনি, ইতিহাস তাই বলে। আপনারা আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের বিরুদ্ধে আফগানদের সঙ্গে নিছিলেন, এর ফলে সোভিয়েত ইউনিয়নকে তাড়াই দিতে সক্ষম হয়েছিলেন। এই একই আফগানিস্তানে আপনারা জনবিচ্ছিন্ন একটা তাবেদার সরকারকে ক্ষমতায় বসাইলেন তালেবানদের সরাই দিয়া। 20 বছর $3 ট্রিলিয়ন খরচ করলেন, হাজার হাজার মানুষকে হত্যা করলেন, জখম করলেন। আপনার নিজের দেশের লোকেরাও মারা গেল, সৈনিকরা মারা গেল, আহত হইল, পঙ্গু হইল। শেষমেশ এই তালেবানের হাতে ক্ষমতা ছেড়ে দিয়া নিদারুণ গ্লানিকর অবস্থায় কাবুল ত্যাগ করলেন। আরো অনেক আগে আমাদের আগের জেনারেশনের সময় ভিয়েতনামে একই অবস্থা হয়েছিল। জনগণের আস্থা না থাকলে কি হয় তার অভিজ্ঞতা নিকট অতীতে আপনাদের কাছেই আছে। এক যাত্রায় ভিন্ন ফল তার আশা করতে পারেন না। আপনারা যদি মনে করেন ভারতকে নেতা মাইনে নিয়ে তাকে চীনের বিরুদ্ধে সহজে লেলাই দিতে পারবেন এবং সেই কর্মে ভারতের স্যাটেলাইট হিসেবে বাংলাদেশকে জুড়ে দেওয়া যাবে, তাহলে বলবো আপনারা ভুল চিন্তা করতেছেন। ভারত কি করবে না করবে সেটা তার ব্যাপার, কিন্তু অন্য কোনো দেশের প্ররোচনায় কোনো অবস্থাতেই আমরা একটা ঠান্ডা যুদ্ধে যোগ দেব না, কারো প্রক্সি যুদ্ধের কামানের গোলার খোরাক হব না। দেশের ভেতরে বা বাইরে কেউ যদি এই ধরনের প্রয়াস করে তাহলে আমাদের দেশের সিপাহী জনতা বুকের রক্ত দিয়া হইলেও সেটা রুখে দিবে। অবশ্যই এটা হইতে পারে যে অঞ্চলে বিভিন্ন দেশে ভারতের ক্রমাগত পশ্চাৎপসরণ, যা একটা ডোমিনো এফেক্ট, মানে একটার পর একটা ঘটে আর কি। এটা দেখে আপনারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে চীনের অপ্রতিরোধ্য প্রভাব বিস্তারকে আর ঠেকানো যাবে না, তাই দক্ষিণ এশিয়ায় চীনকে ঠেকানোর কাজে যুক্তরাষ্ট্রের সরাসরি ইনভলভ করতে চান না।
হয়তো সেই বিচারে ভারতকে এই অঞ্চলের নেতা বলে অভিহিত করে তার কান্ধে দক্ষিণ এশিয়ার সিং ঠেকানোর ভার দিয়া আপনারা এখন কাইটা পড়তেছেন। এটা সত্যি কিনা আপনারাই ভালো বলতে পারবেন। আপনাদের তো মেলা ধান্দা থাকে, কিংবা ভবিষ্যতে আমরা বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমরা এমনিতেই সেটা জানতে পারবো। তবে ভারত যে অঞ্চলে একটা পরাজিত শক্তি, তার নমুনা আমরা ইতিমধ্যে দেখতে পাইতেছি। এই অবৈধ সরকারের পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলছেন যে নির্বাচনের আগে আমেরিকার যে অবস্থান ছিল তা এখন আর নাই, অর্থাৎ আমেরিকা লেজ গুটায় ফেলছে। হাসিনার মহল খুব খুশি, কাউয়া কাদের বলতে পারছে তারা স্যাংশনের কোনো পরোয়া করে না। কিন্তু এটা আমরা জানি যে তাদের এই উচ্ছ্বাস তাদের খতম হওয়ার আগে শেষ উচ্ছ্বাস। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি খোলাখুলি ভাবে বলে দিছে আপনাদের সফরে তাদের কোনো আগ্রহ নাই। এটাই হইল খাঁটি দেশপ্রেমিক অবস্থান। সুতরাং বুঝতেই পারতেছেন মিস্টার লু, বাংলাদেশে আপনার মেয়াদে আমেরিকার নীতির জনপ্রিয়তা পর্বত শৃঙ্গ থেকে গিরি খাদে পতিত হয়েছে। এইবার আমেরিকার কাছে বার্তা কি আমাদের? আপনার সরকারের মেয়াদও শীঘ্রই শেষ হয়ে আসতেছে। মাস ছয়েক পরে আপনাদের দেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে। বর্তমান রাষ্ট্রপতি মিস্টার বাইডেন আদৌ জয়লাভ করবেন কিনা সেটা নিয়ে নানা ধরনের সন্দেহ টন্দেহ আছে। আগামী 6 মাসে আপনারা নতুন করে কোনো উদ্যোগ নিতে পারবেন বলে মনে হয় না। কারণ সাধারণত একটা লেম ডাক সরকার, মানে যেই সরকার শীঘ্রই মেয়াদ উত্তীর্ণ হইতে যাচ্ছে, তার পক্ষে নতুন কোনো নীতি সংক্রান্ত উদ্যোগ নেওয়া সম্ভব হয় না। সুতরাং আপনি ঢাকায় এসে যেটা বলে গেলেন, তাতে আমরা কি ধরে নিতে পারি না যে আগামী মাসগুলোতে আমেরিকার বাংলাদেশ নীতির প্রধান দিক হচ্ছে এদেশের উপর ভারতের একচ্ছত্র খবরদারি মাইনা নেওয়া এবং সমর্থন করা? মিস্টার লু, আপনাদের নীতির অভাব নিয়ে আপনারাই ভাবেন। আমাদের কাজ আমরা কইরা যাব, আমাদের জনগণের নিজস্ব শক্তিতে আমরা সেটা করে যাব। আমরা মনে করি যে ভারতকে আপনারা ইন্দো প্যাসিফিক অঞ্চলের নেতা বইলে মেনে নিছেন, সেই ভারত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতি সবচেয়ে বড় হুমকি। এই হুমকি সাফল্যের সাথে মোকাবেলা করতে না পারলে আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে যুগের পর যুগ ভারতের গোলাম হিসেবে বেঁচে থাকতে হবে। এই বাঁচা মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর। আমরা কোনো অবস্থাতেই সেটা মাইনা নেব না। আপনারা যাই ভাবেন না কেন, যাই করেন না কেন, ভারতের ঘৃণ্য আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা শুরু করে দিছি। আপনি হয়তো নিজেই দেখে গেছেন যে আমাদের এই আন্দোলনের প্রথম পর্ব অর্থাৎ ভারতীয় পণ্য বর্জন কত দ্রুত দাবানলের মতো সারা দেশে এবং সকল প্রবাসী মহলে ছড়ায় গেছে। আমরা মাত্র 4.5 মাস ভারতীয় পণ্য বয়কট করছি, ভারত থেকে আমদানি $1.5 বিলিয়ন কমাই দিতে পারছি 10%-এর মতো, প্রায় মাত্র 4.5 মাস। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে যে কোনো ফল নিয়ে আসতে পারে, এইটা তার প্রমাণ। আমরা জানি এই সংগ্রাম দীর্ঘ হবে, আমরা এর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা এটাও বুঝি যে আমাদের এই অঞ্চলে যে দ্রুত ভূ রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, তাতে করে আমাদের এই সংগ্রাম দীর্ঘ হইলেও অতি সুদীর্ঘ হবে না। শুধু বাংলাদেশেই না, আমাদের আন্দোলন ইতিমধ্যে শ্রীলঙ্কায় ছড়ায় পড়ছে। এই অঞ্চলের অন্যান্য দেশে সম্প্রতি ভারতের যেমন নির্লজ্জ পরাজয় ঘটছে, বাংলাদেশের পূর্ণভূমিতেও তারই পুনরাবৃত্তি ঘটবে। এটা নিউটনের গতিসূত্র অনুযায়ী হবে। যখন দুইটা শক্তির মধ্যে সংঘর্ষ হয়, ফলাফল যায় বড় শক্তির দিকে। এই অঞ্চলের বড় শক্তি ভারত না, এই অঞ্চলে ভারতের 1 সেরের উপরে 5 সের আছে। সুতরাং কালকে হোক পরশু হোক ভারত হারবেই, এই ভবিতব্য ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। আমাদের সংগ্রাম এই অঞ্চলে পলায়ন পর ভারতকে যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে তাড়ায় দেওয়ার সংগ্রাম। আমাদের সংগ্রাম ভারতের ঘৃণ্য নীল নকশা থেকে আমাদের পূর্ণ মাতৃভূমির স্বাধীনতার সার্বভৌমত্বকে এবং আঞ্চলিক অখণ্ডতাকে রক্ষা করা, আমাদের জনগণের জাতীয় মর্যাদা, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। আর আমরা আমাদের বজ্রকঠিন সংগ্রামের মাধ্যমে এই দেশ থেকে ভারতের আধিপত্যবাদী কালো হাত টুকরা টুকরা না করে বাড়িতে ফিরবো না। মিস্টার লু, মাস 6 পরে আমেরিকার প্রশাসনে আপনি থাকতেও পারেন, নাও থাকতে পারেন। তবে এটা জেনে রাখেন, এই মাসগুলাতে আমাদের সংগ্রাম তীব্র থেকে তীব্রতর হবে। আমাদের কাঙ্ক্ষিত বিজয়ের আরো কাছাকাছি আমরা পৌঁছে যাব। আপনার নেতা ভারত ভিতর থেকে বাইরে থেকে দুর্বল হবে। মোদির শনির দশা লাগছে, সে নানা জায়গায় হারতেছে। আর আমরা আমাদের ইতিহাস লিখে যাব কি নির্লজ্জ সার্কাস আর প্রতারণা আপনারা করে গেছেন বাংলাদেশের মানুষের সাথে। আপনার ভবিষ্যৎ প্রজন্মও জানবে আপনারা বাংলাদেশের মানুষের সাথে কি কাজ করে গেছিলেন। আপনার ক্ষমতার শেষ সময় আমেরিকান প্রশাসনকে বইলা যান, বরং বাংলাদেশে তো চিরকাল হাসিনার আওয়ামী লীগ থাকবে না। এরপরে যারা ক্ষমতায় আসবে
তাদের সাথে কেমনে ডিল করবেন। আর বিনা পয়সায় একটা পরামর্শ দিই, আমাদের দেশে একটা প্রবাদ আছে, বগলে ইট আর মুখে শেখ ফরিদ। এর মানে হচ্ছে মুখে ভালো কথা আর অন্তরে বিষ। আপনাদের মুখে মানবাধিকারের কথা, কিন্তু বগলে ইন্ডিয়া। আমরা বাংলাদেশে ভারতের আধিপত্যের দেয়ালের ইট একটা একটা করে খুলে নেব, আর ওই জায়গায় হ্যারিকেন ধরায় দেব। হাসিনার সঙ্গে পিরিত করেন যান, এরপরে আসা ওই খুদু ফুচকাই খাইতে হবে। জনগণের বন্ধুত্ব আদৌ পাইবেন না, লিখে রাখতে পারেন।